বিদেশে বারবার আওয়ামী লীগের নিশানায় উপদেষ্টা ও এনসিপি নেতারা দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে ফেব্রুয়ারি নির্বাচন মন্তব্য প্রধান উপদেষ্টার। প্যারিসের মেয়রকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। আক্তারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতার জামিনে মুক্তি। ভিভিআইপি গেট দিয়ে যেতে না পারার কারণ ব্যাখ্যা করল সরকার। হংকংয়ে সুপার টাইফুন রাগাসার আঘাত, তাইওয়ানে 14 জনের মৃত্যু। শক্তিশালী বাতাস, মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত, সর্বোচ্চ সতর্কতা জারি। এবং ফুরফুরে বাংলাদেশের আজ ভারত পরীক্ষা। এশিয়া কাপের ফাইনালের মিশনে আজ ভারতের মুখোমুখি টাইগাররা। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। দেশ থেকে পালিয়ে বিদেশের মাটিতেও আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা অব্যাহত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিরোধী দলের নেতাদের একের পর এক হামলার শিকার হতে হচ্ছে সুইজারল্যান্ড, লন্ডন থেকে শুরু করে সর্বশেষ নিউ ইয়র্ক পর্যন্ত। প্রশ্ন উঠছে, রাজনৈতিক প্রতিপক্ষকে লাঞ্ছিত করার এই প্রবণতা কি কেবল ক্ষমতার প্রদর্শন, নাকি দেশের ভাবমূর্তি নষ্টের পরিকল্পিত প্রচেষ্টা? বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে বিতাড়িত হয়েও থেমে থাকেনি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড। দেশে যেমন ঝটিকা মিছিল করে অস্থিরতা তৈরি করছেন, তেমনই বিদেশের মাটিতেও হামলা চালাচ্ছেন উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে দায়িত্ব নেওয়ার পর গেল বছর সুইজারল্যান্ডে সফররত অবস্থায় আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্থার শিকার হন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এই ঘটনার একটি 1 মিনিট 43 সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় একদল আওয়ামী লীগের সমর্থক ঘিরে ধরেছেন আসিফ নজরুলকে, তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন, বারবার প্রশ্ন করছেন, আপনি মিথ্যে বলেছেন। সুইজারল্যান্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টাকে হেনস্থাকারীরা আওয়ামী লীগের সমর্থক। সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন। এ সময় হেনস্থাকারীদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা যায়। সুইজারল্যান্ডের সেই ILOর গভর্নিং বডির বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও অংশ নিয়েছিলেন। এছাড়া চলতি মাসের 12 সেপ্টেম্বর লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই দিন লন্ডনে SOS ইউনিভার্সিটি অব লন্ডনের এক অনুষ্ঠানের পর উপদেষ্টা মাহফুজ আলম বের হওয়ার সময় একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাই কমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং অল্প সময়ের জন্য গাড়ি বহরে পথ রোধের চেষ্টা করে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও হাইকমিশন সূত্রে জানা যায়, হামলার সময় মাহফুজ আলম ওই গাড়িতে ছিলেন না। এই ঘটনায় কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই ঘটনার ঠিক 10 দিন পর নিউ ইয়র্কে আওয়ামী লীগের নিশানায় জাতীয় নাগরিক পার্টির নেতারা। নিউ ইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে দিন নিক্ষেপ করে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউ ইয়র্ক সময় সোমবার রাত 1টার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটে। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারাও তার সঙ্গে ছিলেন। এই ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। এই ঘটনার পর উঠেছে সমালোচনার ঝড়। নিউ ইয়র্কের মতো নিরাপত্তার সচ্ছল শহরে কিভাবে প্রকাশ্যে এই হামলা হলো উঠে আসছে এমন প্রশ্ন। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। দেশের সীমানা ছাড়িয়ে আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতার ছায়া পড়েছে বিশ্বমঞ্চেও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই আচরণের মূল কারণ ক্ষমতা প্রদর্শন ও বিরোধী রাজনৈতিক গোষ্ঠীকে দমনের প্রচেষ্টা। উপদেষ্টা ও নেতাদের বারবার হামলার শিকারের এই ঘটনাকে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বলেও মনে করছেন তারা। উচ্চ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাজনৈতিক দলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং কূটনৈতিক সংলাপে জোর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। অনুভা বিশ্বাস, জাগো নিউজ।
আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন হবে একটি ভিত্তি স্থাপনকারী নির্বাচন, যা দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে। এ সময় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার প্যারিসের মেয়র আনে হিদালগো নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হোটেলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি। সৌজন্যের সাক্ষাৎকালে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, খেলাধুলা, অলিম্পিকের সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট, বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন। প্যারিসের মেয়র আনে হিদালগো এই গুরুত্বপূর্ণ সময় প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানান, আগামী সপ্তাহে জাতিসংঘ রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে, যা বিশ্বের দৃষ্টি এই দীর্ঘস্থায়ী শরণার্থী সংকটের দিকে পুনর্নির্দেশ করবে। এছাড়াও মেয়র হিদালগোকে সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। এ সময় এসডিজি সমন্বয়ক ও সরকারের সিনিয়র সচিব লামেয়া মোর্শেদও উপস্থিত ছিলেন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র আলেম পরিষদের প্রধান শেখ আব্দুল আজিজ আল শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর আগে মঙ্গলবার সকালে রিয়াদে ৮২ বছর বয়সে শেখ আব্দুল আজিজ আল শেখ ইন্তেকাল করেন। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আব্দুল আজিজ আল শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ এক প্রাজ্ঞ আলেম ও ইসলামী চিন্তার পথ প্রদর্শককে হারালো। তিনি বলেন, ইসলামের খেদমতে তার আজীবন নিষ্ঠা ও অমূল্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে। শেখ আব্দুল আজিজ আল শেখ সৌদি আরবের জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা ও মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলামিক জ্ঞান ও নেতৃত্বের জন্য তিনি বিশ্বব্যাপী সমাদৃত ছিলেন। 1961 সালে তিনি রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজে উচ্চ শিক্ষা শুরু করেন এবং 1965 সালে আরবি ও ইসলামী শরিয়া বিষয়ে বিশেষায়িত ডিগ্রি লাভ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফররত ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় জামিনে মুক্তি পান তিনি। ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ হাসিনার একজন কর্মী হিসাবে গত 14টি বছর থেকে নিজের জীবন এবং যৌবনের সর্বোচ্চটুকু দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি। কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমিয়ে না খেয়ে পরিবার পরিজনকে সময় না দিয়ে কারাগারের বারান্দায় ছিলেন। আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন, আমরা এয়ারপোর্টে যেই ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার অ্যারেস্টের কোনো সম্পৃক্ততা নাই। কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার আক্তারকে যেভাবে ডিম নিক্ষেপ করেছিলাম, আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম, কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরব। নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা আক্তার হোসেন। একই সঙ্গে হেনস্থা করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ অন্যদের। এ ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার সমালোচনার জবাবে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, ভিসাজনিত জটিলতার শেষ মুহূর্তে ভিভিআইপি গেট ব্যবহার করা সম্ভব হয়নি, তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ অন্যদের হেনস্থা করা হয়।
জুলাই সন্ত্রাসীরা ডিম মারছে এই ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গীদের নিরাপত্তা দিতে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই। একই সঙ্গে তারা কেন ভিভিআইপি গেট ব্যবহার করতে পারেননি তা নিয়েও সমালোচনা হচ্ছে। আক্তারের উপরে ডিম নিক্ষেপ, রাজাকারের প্রতিনিধি আক্তার। তবে তারা কেন ভিভিআইপি গেট ব্যবহার করতে পারেননি তার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় আগাম একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। সোমবার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারা সহ প্রতিনিধি দলকে প্রথমে নির্দিষ্ট ভিভিআইপি গেট দিয়ে নেওয়া হয় এবং একটি বিশেষ সুরক্ষিত পরিবহনে তোলা হয়, কিন্তু শেষ মুহূর্তে ভিসাজনিত জটিলতার কারণে তাদের বিকল্প পথে যেতে হয়। বিবৃতিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে ভিভিআইপি প্রবেশাধিকার ও নিরাপত্তা সুবিধা অব্যাহত রাখার অনুরোধ করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা মেনে নেয়নি। এই কারণে প্রতিনিধি দলের সদস্যরা ঝুঁকির মুখে পড়েন। অন্তর্বর্তী সরকার জানায়, ঘটনার পরপরই নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা হয়। একজনকে আটক করা হয়েছে এবং আনুষ্ঠানিক তদন্ত চলছে। এই ঘটনার পর প্রধান উপদেষ্টা ও সরকারি প্রতিনিধি দলের নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হচ্ছে বলে অন্তর্বর্তী সরকার জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দেশে ও বিদেশে গণতান্ত্রিক নীতি ও আইনের শাসন রক্ষার প্রতি সরকারের অটল প্রতিশ্রুতি রয়েছে। রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না এবং প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে তা মোকাবেলা করতে হবে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামিদের বিরুদ্ধে করা মামলায় 52তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। তার সাক্ষী দেওয়ার সময় আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ফোনালাপও আদালতে বাজিয়ে শোনানো হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এটা সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় 52তম প্রসিকিউশন সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করবেন এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার। এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার তার তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ জব্দ করেছেন। তিনি তার সাক্ষ্য প্রদানে সেই কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনাবেন এবং সেই মর্মে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করবেন। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে তার জবানবন্দি সরাসরি সম্প্রচার করা হবে। জুলাই আন্দোলনের সময় শাহবাগে জুট ব্যবসায়ী মোহাম্মদ মুনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কামরুল ইসলামকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দোহা সুমন। কামরুল ইসলামের আইনজীবী আফতাব আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার 5 দিনের রিমান্ডের আদেশ দেন। গেল বছরের 18 নভেম্বর রাতে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে আছেন তিনি। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস, সসের বস। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানের 18 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 124 জন। এদিকে বুধবার হংকংয়ে রাগাসার প্রভাবে শক্তিশালী বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সর্বোচ্চ সতর্কতা জারি করেছে হংকং কর্তৃপক্ষ। বুধবার দমকল বিভাগ জানায়, টাইফুনের আঘাতে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়ান কাউন্টিতে পাহাড়ের একটি ব্যারিয়ার হ্রদের পানি উপচে একটি শহর প্লাবিত হয়। এতে অন্তত 14 জনের মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। নিহত এবং নিখোঁজরা সকলেই গুয়াংফুতে ছিলেন, যেখানে পানি নদীর উপর একটি প্রধান সড়ক সেতু ভাসিয়ে নিয়ে যায়। সোমবার থেকে তাইওয়ানে সুপার টাইফুন রাগাসা আঘাত হানে। তাইওয়ানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে তা চীনের দক্ষিণ উপকূল এবং হংকংয়ের দিকে এগিয়ে যেতে থাকে। এরই মধ্যে হংকংয়ের রাস্তাঘাট সৈকত প্লাবিত হয়েছে। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে। বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে তাকে গাজার যুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে ফ্রান্সের একটি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। ম্যাক্রো বলেন, ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধ থামানোর ক্ষমতা কেবল ট্রাম্পেরই রয়েছে। তিনি আরও বলেন, একজন মানুষই আছেন যিনি কিছু করতে পারেন, আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট, কারণ তারা এমন কোনো অস্ত্র সরবরাহ করেন না যা গাজার যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করে, কিন্তু যুক্তরাষ্ট্র করছে। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া এক দীর্ঘ বক্তৃতায় ট্রাম্প পশ্চিমা মিত্রদের ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের মতো কয়েকটি দেশ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। তবে ট্রাম্প অবশ্য আগে থেকেই দাবি করে আসছেন যে তিনি এই সম্মান পাওয়ার যোগ্য। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির জন্য অন্য সবার চেয়ে বেশি কাজ করেছেন। তিনি আমেরিকাকে আবার শক্তিশালী করেছেন বলেই বিশ্বে স্থিতিশীলতা এসেছে। এবারে খেলার খবর। এশিয়া কাপের সুপার ফোরে আজ ফাইনালের টিকিটের লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। দুই দলই জয়ের জন্য মরিয়া হলেও কাগজে কলমে এবং পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে আছে টিম ইন্ডিয়া। অতীতের ফলাফল বলছে, এই দ্বৈরথে একতরফা আধিপত্য দেখিয়ে এসেছে ভারত। তবে মাঠের লড়াই যে সবসময় পরিসংখ্যান মেনে চলে না, সেটাও প্রমাণের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। টি-20 ফরম্যাটে এখনও পর্যন্ত 17 বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। তার মধ্যে 16 বারই জিতেছে ভারত। শুধু একটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা, তাও বছর 6 আগে। শেষবার দুই দল টি-20তে মুখোমুখি হয়েছিল 2024 সালে হায়দ্রাবাদে। সেই ম্যাচে 133 রানের বিশাল জয় পায় ভারত। এশিয়া কাপে ওয়ানডে ও টি-20 ফরম্যাট মিলিয়ে মোট 15 বার মুখোমুখি হয়েছে ভারত বাংলাদেশ। এর মধ্যে 13 বার জিতেছে ভারত। অপরদিকে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র 2 ম্যাচে। পরিসংখ্যান যদিও ভারতের পক্ষে কথা বলছে, তবে বাংলাদেশ একেবারে যে হার মানছে না তার প্রমাণ 2023 সালের ওডিআই ফরম্যাটের এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের সুপার ফোরে ভারতকে 6 রানে হারিয়েছিল বাংলাদেশ। এর আগেও 2018 সালে দুবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। প্রথম ম্যাচে ভারত জেতে 3 উইকেটে, ফাইনালে জেতে 7 উইকেটে। সব মিলিয়ে ইতিহাস ভারতের পক্ষে হলেও বর্তমান লড়াইয়ের সব উত্তেজনা জমে আছে মাঠের 22 গজেই। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশে বারবার আওয়ামী লীগের নিশানায় উপদেষ্টা ও এনসিপি নেতারা দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে ফেব্রুয়ারি নির্বাচন, মন্তব্য প্রধান উপদেষ্টার। প্যারিসের মেয়রকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। আক্তারের উপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতার জামিনে মুক্তি, ভিভিআইপি গেট দিয়ে যেতে না পারার কারণ ব্যাখ্যা করল সরকার। হংকংয়ে সুপার টাইফুন রাগাসার আঘাত, তাইওয়ানের 14 জনের মৃত্যু, শক্তিশালী বাতাস, মুষলধারের বৃষ্টিপাত অব্যাহত, সর্বোচ্চ সতর্কতা জারি। এবং ফুরফুরে বাংলাদেশের আজ ভারত পরীক্ষা। এশিয়া কাপের ফাইনালের মিশনে আজ ভারতের মুখোমুখি টাইগাররা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।